ওদের আবার ডেটা সায়েন্সে আবার স্ট্যাটসের কিছু জিনিস আছে যেগুলো পড়া লাগবে। এটা তো ডেটা সায়েন্সের প্রি রিকুইজিট কোর্স, এটা আগে পড়ে তারপর আপনারা ডেটা সায়েন্স করবেন। আপনাদের পারফরমেন্স সবার চেয়ে বেটার। ওকে, সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই পর্যন্ত দেখেছিলাম। রেকর্ডিং স্টার্ট করছে? লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এই পর্যন্ত দেখেছিলাম যেখানে আমরা মিডিয়ান বের করছি, ঠিক আছে? মিডিয়ান জিনিসটা আসলে কি? মিডিয়ান জিনিসটা হচ্ছে আপনাদের একটা অনেকগুলো ডাটা থাকলে, সাপোজ এখানে অনেকগুলো ডেটা আছে, এই ডেটার মাঝ বরাবর পজিশনে কোন ডাটাটা আছে সেটাই বের করা আছে আমাদের মিডিয়ানের টার্গেট, ঠিক আছে? সো একটা ডাটা যদি 100% হয়, এটা যদি 100% হয় তাহলে আমরা বের করব এটাকে দুই ভাগে ভাগ করে 50% এর ডাটাটা কত হবে সেটা বের করব। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে, আমরা এতদিন দেখছি হচ্ছে মিডিয়ান কিভাবে বের করে মিডিয়ান, আজকে আমরা দেখব হচ্ছে কোয়ার্টাইল কিভাবে বের করে। কোয়ার্টাইল মানে হচ্ছে একটা ডাটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, ঠিক আছে? এতক্ষণ আমরা কি করছি? 2 ভাগে ভাগ করছি, মিডিয়ান মানে মাঝেরটা। সো আমরা একটা ডাটাকে যদি 4 ভাগে ভাগ করি তাহলে আমাদের 3টা পোরশন বের হয়। প্রতিটা পোরশন কত হয়? 25% করে হয় না? 4 ভাগে ভাগ করলে। সো এই 25% ডাটা হোল্ডারদের যদি আমি বের করতে চাই, সেটাই হচ্ছে গিয়ে আমাদের কোয়ার্টাইল। 25% ডাটা ভ্যালু বের করাটাই হচ্ছে আমাদের কোয়ার্টাইল। সো মিডিয়ানের সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আমরা n/2 ভ্যালু বের করতাম। n/2 ভ্যালু বের করে সেই ভ্যালুটা কিউরিটি ফ্রিকোয়েন্সি কোনটার ভিতরে আছে ওই ক্লাসটা বের করতাম। সাপোজ হচ্ছে 452, এটা কোনটার ভিতরে আছে? 599 এর ভিতরে আছে, এটার ভিতরে তো থাকতে পারে না কারণ এটা ছোট, এটার ভিতরে আছে। সো আমরা এই ক্লাস নিয়েছিলাম, এই ক্লাস নিয়ে এই ক্লাসের লোয়ার রেঞ্জ সূত্রটা ছিল হচ্ছে এটা, L plus H by F নাকি F by H? H by F। আচ্ছা, তার মানে আপনাদের মনে আছে। সো L plus H by F n by 2 minus C, এটা ছিল সূত্র। তো এইটা ছিল আমাদের মিডিয়ান বের করার ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমার এই L এটা কোন ক্লাসের L, এগুলো প্রতিটাই যদি এক একটা ক্লাস আমি ধরি, যেহেতু এটা যে বলাই গেছে ক্লাস বাউন্ডারি, তার মানে এগুলো প্রতিটা একটা ক্লাস। প্রতিটা যদি এক একটা ক্লাস হয়, আমরা হচ্ছে n/2 ভ্যালুটাকে ধরবো হচ্ছে গিয়ে ক্লাস ভ্যালু হিসেবে। আচ্ছা, তাহলে কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা কোন ভ্যালুটাকে ক্লাস ভ্যালু ধরবো বলেন তো? n/4, কারণ কোয়ার্টাইলে আমরা কি করি? 100 কে 4 দিয়ে ভাগ করি, 4 ভাগে ভাগ করি, তাহলে তো কোয়ার্টাইল হয়। তাহলে একই ম্যাথ, জাস্ট এটা চেঞ্জ হয়ে হবে কত? n/4, এখানে চেঞ্জ হয়ে হবে কত? l/4, এইটার নাম হবে গিয়ে
25%, এটার আরেকটা নাম হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল বা 25% এর ভ্যালু হচ্ছে এত। ফার্স্ট কোয়ার্টাইল বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে এইটা যদি হয় 25%, এইটুক যদি হয় 25%, এইটুক কত পার্সেন্ট হবে টোটাল? 50%। এইটুক কত পার্সেন্ট হবে? 75%। সো আমরা যেহেতু 25% এর ভ্যালু বের করছি, এইজন্য এটাকে বলা হয় কি? আস্তে ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, সো সূত্র সব কিন্তু একই, জাস্ট চেঞ্জ হচ্ছে n/4। কারণ কি? 100 কে আমরা 25% এর ভ্যালু বের করতে গেলে আমরা 100 কে কয় দিয়ে ভাগ দিতে হয়? 4 দিয়ে। এইজন্য সূত্রটা হচ্ছে একই। আচ্ছা, সেকেন্ড কোয়ার্টাইল। সেকেন্ড কোয়ার্টাইল তাহলে কিভাবে বের করব? 50% এর ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে কত দিয়ে ভাগ দিব? n/2 দিয়ে ভাগ দিব। অ্যাকচুয়ালি দিস ইজ অলসো কল্ড মিডিয়ান। সো সেকেন্ড কোয়ার্টাইলকে আবার কি বলে? মিডিয়ানও বলে, সেকেন্ড কোয়ার্টাইলও বলে। এটার সূত্র হচ্ছে L + H/F 8/2 - C। থার্ড কোয়ার্টাইল বা 75% এর ভ্যালু বের করতে গেলে আমরা কি করব? দেখেন 25% কোনটা? এইটা 25% না? 75 তাহলে কি করব? এটার সাথে 3 গুণ দিলে আমার 75% হচ্ছে না? কথা কি বোঝা গেছে? 25 কে তো 3 দিয়ে ভাগ দিলে 75 হয়। সো সূত্রটা হচ্ছে আমরা 25 কে 3 দিয়ে ভাগ দিব। সো n/4 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে এটা হয় 3n/4 - C। একটা কথা খেয়াল করেন, এই সূত্র কিন্তু মুখস্থ করার কিছু নাই। আপনার কিন্তু মিডিয়ানের সূত্র যদি জানেন, বাকি তিনটা সূত্র আপনি কমন সেন্স থেকে কিভাবে লিখতে পারবেন আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তিনটাই মুখস্থ করার কিছু নাই। জাস্ট আপনি চিন্তা করেন এভাবে 50% মানে একটাকে 100% কে কত দিয়ে ভাগ দিলাম? 2 দিয়ে ভাগ দিলাম। সো n/2। এটাকে আবার বলে মিডিয়ান। সো পরীক্ষায় আমি সাপোজ এরকম দিয়ে দিলাম যে মিডিয়ান বের করেন, সেকেন্ড কোয়ার্টাইল বের করেন। সো লাস্ট সেমিস্টার এরকম দিয়েছিলাম, আপনাদের মানে 50% স্টুডেন্টই আসলে দুইটাই বের করছে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা দুইটা? এটা কিন্তু একই টেবল। সো আপনি এটা জাস্ট নিচে লিখে দিলেই হবে যে as we know second quartile is also called median, so the answer is median. Same answer same. স্যার ওরা কি একই অঙ্ক দুইবার করছে? হ্যাঁ, একই অঙ্ক দুইবার করছে। আচ্ছা, কি আলাদা আলাদা ওয়ার্ড দিছে? হ্যাঁ, না কেন আলাদা মার্ক দিচ্ছে? না, ওরা দুইবার করছে। অবশ্যই না, সে গাধা। এটা তার গাধার জন্য তো তুমি মার্ক, গাধার জন্য তুমি মার্ক দিও। সো এটা তো মনে করেন এটা কারা করে? অ্যাকচুয়ালি যারা আসলে ক্লাস করে না তারা করে এই টাইপের কাজগুলো। কারা করে? যারা ক্লাস করে না। আমরা এটা যে আমাদের তো একটা নিয়ম আছে যে কারা ক্লাস করে আর কারা ক্লাস করে না, ওদের তো নাম্বার একটু বাড়ায় দিতে হবে যারা ক্লাস করে। তো এদের আলাদা করবো কিভাবে? আলাদা করার সিস্টেম হচ্ছে এই, আপনাকে এমন কোশ্চেন দিব যারা ক্লাস করে তারা বাদ দিয়ে আর কেউ ওই ভিডিও আসলে কয়জন দেখে, কেউই হচ্ছে কি এটা বুঝতে পারবে না যে কিভাবে করতে হবে। এটা অ্যাপ্রিশিয়েট তো করা দরকার। আর অ্যাটলিস্ট না, আই ডোন্ট অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট তো করছি, তারা ডাবল দুইবার করছে, একই রেজাল্টই আসছে, বাট অন্য কোশ্চেনের জন্য তারা অলরেডি সময় লস করে ফেলছে এবং শেষ করতে পারেনি ম্যাক্সিমাম যারা এই কাজ করছে।
সো তারা এই দিক থেকে নাম্বার ঠিকঠাক পাইলেও ওইদিকে কেটে গেছে অলরেডি। স্যার ফোর্থ কোয়ার্টার বলতে কিছু আছে স্যার? সর্টিং করছে, হ্যাঁ। ফোর্থ কোয়ার্টার বলতে কিছু আছে? না, ফোর্থ কোয়ার্টার বলতে কিছু না, ওটা হচ্ছে 100% ডাটা যেটা নিয়ে অলরেডি আমরা তো সব ডাটা নিয়ে কাজ করছি। সো 100% ডাটা দেখে আসলে আমাদের কোনো লাভ নেই আলটিমেটলি, ঠিক আছে? 100% ডাটা আমরা সবগুলো যোগ করলেই পেয়ে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই তিনটা কোয়ার্টাইল। সূত্র কিন্তু একই, দেখেন। আচ্ছা, n/4 যদি হয়, এখানে যদি আমরা n/4 বের করি, সিস্টেম কিন্তু একই আমার ক্লাস চয়েস করার জন্য। n/4 করলে কত হয় একটু দেখেন তো। 225 26 হবে। হ্যাঁ, এটাকে 3 দিয়ে করলে 200 সামথিং, 200 একটু বেশি, 85 না 300 তো হবে, 226.25। সরি 226.3 দিয়ে, হ্যাঁ সরি 4 দিয়ে, আমি 3 দিয়ে ভাগ করতেছি। 226, তো 226 করলে আমাদের সিলেক্টেড ক্লাস কোনটা হবে? 3 নম্বর এটা হবে। তখন এল এর ভ্যালু কোনটা হবে? এটা হবে এল এর ভ্যালু, এটা হবে ফ্রিকোয়েন্সির ভ্যালু, এটা হবে এইচ এর ভ্যালু। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি 190 হবে। হ্যাঁ সরি এটা তো মিড পয়েন্ট দিলাম, সরি ফ্রিকোয়েন্সি 100, এইটা হবে, এটা হচ্ছে 10 ঘর, এটা হচ্ছে এইচ এর ভ্যালু, আর এইটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে এইগুলা যদি আপনারা এই সূত্রে বসায় দেন, আপনি হচ্ছে অলরেডি বের করে ফেলতে পারবেন। তো আপনারা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করে ফেলেন। এই টেবিল অলরেডি দেওয়া আছে, জাস্ট সূত্রটা বসায় আপনারা বের করে আমাকে একটু বলেন কত আসে আনসার। এই তিনটার অ্যান্সার আমাকে একটু বলুন। স্যার সি হলো কি প্রিভিয়াসটা না স্যার? প্রিভিয়াসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ফার্স্ট কোয়ার্টাইল আসছে 181.06। আপনারা মিলাই দেখেন আপনাদেরটার সাথে মিলে কিনা বাকিরা। স্যার এশিয়ান হবে না 59.5? 10 হবে, 10 ডিসটেন্স, দুইটার মধ্যে ডিসটেন্স স্যার চেঞ্জ হবে স্যার। কত হবে? স্যার 56.40 তো 56.4, স্যার 407 আসছে আর কি। আচ্ছা 40। স্যার থার্ডটা আবার করবো আর সেকেন্ডটা? হ্যাঁ, এই দুইটাও বের করো। জাস্ট সূত্র একবার লিখে জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেন। ক্যালকুলেটর বাই করতে হবে। আচ্ছা, আর পরীক্ষার সময় একটু ক্যালকুলেটর রাখেন, আর একজনের ক্যালকুলেটর নিয়ে টানাটানি করেন না। পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে এসেন, ক্যালকুলেটর ছাড়া আসলে পরীক্ষা দেওয়া কঠিন হবে।
আচ্ছা কি অবস্থা বলেন সেকেন্ড কোয়ার্টাইলে 65 সেকেন্ড কোয়ার্টাইলে মিডিয়াম 65 65 হ্যাঁ 65 65 ঠিক আছে আর থার্ড কোয়ার্টাইলে বলেন আপনারা একবার সূত্র লেখেন জাস্ট এইটুক ভ্যালু চেঞ্জ করলে ও না সবগুলো চেঞ্জ হবে সবগুলো চেঞ্জ হবে 73.75 ওকে গুড সো মিলায় দেখেন এইটা ঠিক আছে এইটাও ঠিক আছে এটা মিলায় দেখেন লাস্টেরটা ঠিক আছে না না ইকুয়েশন বানা এটা ইকুয়েশন বানানো লাগে তো তিনটা আপনি এমনি খাবার টাইপ করে দিতে পারবেন এটার ক্লাস কোনটা আসছে আনিকা এটার ক্লাস কোনটা আসছে এটা 800 ঠিক আছে স্যার ওকে স্যার আমার তো হচ্ছে স্যার 72.45 ওকে 72 পটা এই মানে দশমিকের জন্য একটু এদিক সেদিক হবে বাট খুব বেশি So 70 points. কি আসবে না আসবে না বুঝতেছি না কি আসবেন আসেন স্যার ইকুয়েশন ঠিক আছে না এটা হবে হচ্ছে 69.5 প্লাস 10/211 আর এটা হচ্ছে 3n/4 যত আসে তত মাইনাস 589 স্যার 211 তো অনেক কিছু আছে স্যার এফ তো ফ্রিকোয়েন্সি 69 টা তো 69.5 না লাস্টের 69.5 ওই যে লোয়ারের 800 লোয়ারের 800 আসছে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আচ্ছা দাও 3 into 905 হ্যাঁ 678 আসে 678 মানে হচ্ছে 700 যে 800 টা আসবে 800 বলতে 69.5 প্লাস h হচ্ছে কত h/f হচ্ছে 10/211 আর এর সাথে গুণ হবে কত মাইনাস আগেরটা হচ্ছে 590 এটা হচ্ছে 73.75 আচ্ছা একটা জিনিস আমি একটু বলি
আপনারা যখন এই ক্যালকুলেশনটা করবেন আপনারা কিন্তু ভাগ করার সময় ব্র্যাকেটগুলো দিয়ে নিন ক্যালকুলেটরে, কারণ ব্র্যাকেটগুলো না দিলে যেটা হবে এইটার সাথে এইটা ভাগ আগে যোগ করে এরকম একটা ঝামেলা হয় অনেক সময়। আমাদের কিন্তু বট মাস্টার ফলো করলে ক্যালকুলেশন ঠিক আসে, ঠিক আছে। এছাড়া আপনারা যখন ভাগগুলো করবেন ভাগ করার সময় একটু ব্র্যাকেটগুলো দিয়ে নিন এই যে একটু সুন্দর করে, না হলে কখন ভাগ কখন যোগ কখন বিয়োগ উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু ভ্যালু উল্টাপাল্টা চলে আসবে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশনের নিয়ম। আচ্ছা, সো কোয়ার্টাইল বুঝছেন কিভাবে করে? এটা 65, ঠিক আছে। 65 এক্স্যাক্টলি এই যে এরকম এই যে 65 আছে। অ্যাকচুয়ালি আপনারা যখন মোবাইলে করেন তখন এই ব্র্যাকেট অনেকে দেওয়ার অপশন থাকে না, এই জন্য একটু ডানে বামে হতে পারে। দ্যাট ডাজন্ট অ্যাকচুয়ালি এই রেঞ্জে ভ্যালু আসলেই হবে, ঠিক আছে। একটু এই 0.6 কোনো ফ্যাক্ট না, 0.6। ওকে, সো কোয়ার্টাইল গেল। কোয়ার্টাইলের পর, আচ্ছা কোয়ার্টাইল তো শেষ, কোয়ার্টাইল শেষ। এরপরে হচ্ছে ডেসাইল। ডেসাইল মানে হচ্ছে 10 ভাগের 10 ভাগ যদি আমরা করি কোনো কিছুকে, আমরা এতক্ষণ 4 ভাগ পর্যন্ত করছি, 4 ভাগ করে করলে বলে কোয়ার্টাইল। ডেসাইল মানে হচ্ছে 10 ঘরে। সো 10 দিয়ে যদি ভাগ করি তাহলেই হবে কি আমাদের ডেসাইল। সিম্পল অ্যাজ দ্যাট। সূত্র একই, জাস্ট ভাগ দিব কত দিয়ে? 10 দিয়ে। ওকে, সো আমি এখানে না দিই, পরে কোয়ার্টাইলের সাথে 10 দিয়ে ভাগ দিয়ে দিলাম। আচ্ছা, সো ডেসাইল, ডেসাইল আছে কয়টা? ডেসাইল আছে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, এইভাবে করে 100 কে 10 দিয়ে ভাগ দিলে কয় ভাগে ভাগ হয়? 10 ভাগে। সো এইভাবে করে করে 10টা ডেসাইল আমার আছে। 100%। সো অ্যাকচুয়ালি আমাদের 100% বের করা লাগে না, আমাদের আছে হচ্ছে 9 পর্যন্ত। ডেসাইল আছে হচ্ছে 9 পর্যন্ত, 1 থেকে 9, 9টা ডেসাইলে আমরা ভ্যালু বের করতে পারি। সো ডেসাইল, ফার্স্ট ডেসাইল বের করতে গেলে কি করব? সূত্র একটাই, L প্লাস H/F n/10 মাইনাস c। সেকেন্ড ডেসাইল বের করতে গেলে, সেকেন্ড ডেসাইল বের করতে গেলে 2n/10 না n/10 প্লাস সেকেন্ড ডেসাইল হচ্ছে 2n/10, রাইট। থার্ড ডেসাইল হচ্ছে 3n/10, ফোর্থ ডেসাইল হচ্ছে 4n/10, ঠিক আছে। সেকেন্ড ডেসাইল হচ্ছে 2n/10, থার্ড ডেসাইল হচ্ছে 3n/10, মানে ডেসাইল যত তত দিয়ে গুণ দিয়ে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডেসাইল। স্যার বিষয়টা হলো এরকম যে 10 ভাগ করলে তো 10 ভাগের 1 ভাগ এসে পড়ে স্যার। হ্যাঁ, আর যতগুলো ভাগ যোগ করব ততগুলো গুণ হয়ে যাবে। L প্লাস H/F, থার্ড ডেসাইলটা লিখি 3n/10 মাইনাস। এটা হচ্ছে ডেসাইল। এখন ডেসাইল হচ্ছে 9টা। সো স্যার আমি যদি এখানে বলি সেকেন্ড কোয়ার্টাইল, ফিফথ ডেসাইল, ফিফথ ডেসাইল কিন্তু আবার মিডিয়াম, তাই না? ফিফথ ডেসাইল হচ্ছে আবার আমরা মিডিয়াম পাবো। তাহলে মিডিয়াম, সেকেন্ড কোয়ার্টার আর ফিফথ ডেসাইল। কারণ কি 5m/10 বের করব, তাই না? সো 5 আর 10 কাটলে 10/2 বের হচ্ছে। তো পরীক্ষায় আপনারা একটু সতর্ক থাকবেন যে আমার কোশ্চেনটা একটু আগে খেয়াল করে নেবেন। আর স্যার এলটা ডিপেন্ড করবে স্যার যে n/4 অথবা n/2 অথবা 3n/4 অততম ক্লাস নিব আমরা L H F এর ভ্যালু। এইখানে হচ্ছে আমরা কোন ক্লাসটাকে নিব, আমরা হচ্ছে ওনারা বলতেছে যে স্যার আমরা L এর ভ্যালুটা কোন ক্লাসে নিব। সো এই যে ইজি, আপনি যদি সেকেন্ড ডেসাইল বের করতে চান তাহলে 2n/10 করেন, 2n/10 এর ভ্যালু যত আসে
সেইটা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। মিডিয়ান যেভাবে করছেন, কোয়ার্টাইল যেভাবে করছেন, এটাও সেম ওয়েতে। জাস্ট n এর জায়গায় আমরা লিখব 2n/10। যদি বলে 6 ডেসিমাল বের করো তাহলে 6n/10, এইটাই, আর কোনো চেঞ্জ নেই। সূত্র একটাই, এটা দিয়ে আপনি ডেসিমাল করতে পারবেন, কোয়ার্টাইল করতে পারবেন। আচ্ছা, এটা গেল ডেসিমাল। আর লাস্টে আমাদের যেটা আছে এটা কিন্তু আর আমি দেখাইলাম না, একই জিনিস। আর লাস্টে যেটা আছে সেইটার নাম হচ্ছে পার্সেন্টাইল। পার্সেন্টাইল মানে হচ্ছে কত দিয়ে ভাগ দিলে বের হয়? 100 দিয়ে ভাগ দিলে বের হয়। পার্সেন্টাইল মানে হচ্ছে 100 দিয়ে ভাগ দিলে বের হয়। সো পার্সেন্টাইলটা কিভাবে বের করব সেটা হচ্ছে, আমি যদি বলি 26 পার্সেন্টাইল বের করেন, 26 ভাগ 100 26 n বাই কত? 100। সূত্র সেম, জাস্ট হচ্ছে 26 এর আগে কিন্তু l প্লাস h বাই f। স্যার মিডিয়ান, সেকেন্ড কোয়ার্টাইল, ফিফথ ডেসাইল আর ফিফথ আর পার্সাইল। পার্সেন্টাইল 15 পার্সেন্টাইল, শব্দ আছে 15th পার্সেন্টাইল। তারপরে হচ্ছে থার্ড কোয়ার্টাইল 75 আর 75th পার্সেন্টাইল। আর এই দুইটা 7 আমরা- ডেসাইল না 7 ডেসিমাল না, 7.5 7.5 ডেসিমাল বলে কিছু নাই। 7 ডেসিমাল। ভ্যালু কি সেম হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, বুঝি না। দুইটা ডেসিমাল ভ্যালু সেম হওয়ার সম্ভাবনা আছে? না, হ্যাঁ ওই না, সেম হওয়ার সম্ভাবনা নাই। রেঞ্জ হইতে পারে, আচ্ছা রেঞ্জ আপনি কত ধরবেন তার উপর ডিপেন্ড করে হইতে পারে, কিন্তু আপনার ওই যে 3 অ্যাকচুয়ালি সেম হবে না। কারণ কি, আপনি 3n/10 বের করতেছেন আর হচ্ছে 4n/10 বের করতেছেন। সো এই যে এইখানেই তো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, 3n 4n এই তো ভ্যালুটা আলটিমেটলি চেঞ্জ হয়ে গেল। সো এইটা থেকে যদিও আপনি সেম ক্লাসেই পড়ছে, হয়তো বা দুইটা সেম ক্লাসেই পড়ছে, কিন্তু এই যে 3n আর 4n এই তো আবার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। সো ভ্যালু কখনো এক আসবে না। ক্লাস এক আসতে পারে, আপনার কোশ্চেনটা হতে পারে স্যার একই ক্লাসে পড়তে পারে কি। সো হ্যাঁ, 3n 4n 5n এগুলো হয়তো বা একই ক্লাসেই পড়তে পারে, ঠিক আছে, একই ক্লাসে পড়তে পারে, এটাই সমস্যা নেই, ভ্যালু আলাদা আসবে। আচ্ছা, সো আমরা কি শিখলাম? মিডিয়ান শিখলাম, কোয়ার্টাইল শিখলাম, পার্সেন্টাইল, ডেসিমাল। এগুলো অ্যাকচুয়ালি সূত্র একই, কত দিয়ে ভাগ দিব এটাই হচ্ছে গিয়ে আমার বোঝার বিষয়। জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, পরীক্ষায় যদি একই সাথে পার্সেন্টাইল, ডেসিমাল, কোয়ার্টাইল আসে, আমরা কি আলাদা আলাদা টেবিল করব তিনটার জন্য? একটা টেবিল করলে কিন্তু হবে। কথাই কি বোঝা গেছে? একটাতে 3-4টা ধরেন সেকেন্ড কোয়ার্টাইল দিলে 50 ডেসিমাল দিলে এক্স্যাক্টলি। পরে আবার চেক করে দেখবেন যে আপনাদের একই জিনিস দুইবার কোশ্চেনে আছে কিনা। তাহলে আপনি জাস্ট বলে দিলেই হবে কমেন্টে যে স্যার আপনাকে আমি বুঝতে পারছি। তাহলে আমিও বুঝবো যে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন। এইটুক বোঝা গেছে? আচ্ছা, আমরা হচ্ছে মিডের একদম আগের উইকে আমরা হচ্ছে সিটি নিব একটা। সিটি দিলে কি হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কি টাইপের কোশ্চেন আসতে পারে, হোয়াট উইল এক্সপেক্ট ইন দ্য মিড, এন্ড আপনারা হচ্ছে একটু প্রিপারেশনটাও নিতে পারবেন একবারে। স্যার এইখানে আমি ল্যাবে একটা নিতে এক্সেলে তাড়াতাড়ি করে দিলাম। না, এক্সেলে তো হলো পরীক্ষার খাতে তো আর এক্সেল দিবেন না, তো তখন আর মানে ওইটা আমার আসলে সব সেকশনে রিকোয়েস্ট করতে স্যার এক্সেলে পরীক্ষাটা নিতে হলে ভালো হতো। জি স্যার। যে স্যার টান দিই স্যার খাতা। স্যার অঙ্ক 4-5টা বাড়ায়। এক্সেলে দেন অঙ্ক 4-5টা বাড়ায়। মিস তো আর এক্সেলে আমাকে ভার্সিটি নিতে দিবে না, আমার তো নিতে সমস্যা নেই। স্যার ডকুমেন্ট তো থাকবে স্যার। স্যার কয়টা দিব স্যার? আমরা প্রিন্ট করে দিব। ভার্সিটি এইটা হচ্ছে কি আপনাদের থিওরি কোর্স, তো আমার খাতা ছাড়া ইয়ে দিবে না, প্রিন্ট করে আপনার কি স্টেপলার করে দিবেন। জি স্যার। পরে যাই হোক, এত এগুলো আসলে কঠিন ম্যাথ না,
আপনারা তো স্যার দিন করলেন শেষে তো আমরা এগুলো কম্পিউটারই করবো স্যার। দিন শেষে কম্পিউটারই করবেন, কিন্তু আলটিমেটলি কি আর বলবো, আমার কিছু বলার নেই আসলে। আপনাদের কাউন্টার দেওয়ার মতো ক্ষমতা নেই, কারণ আসলে সত্যি কথা ওইটাই, দিন শেষে আমরা এগুলো কম্পিউটারই করব। সো আমি দেখাই দিছি কিভাবে করবেন। যাই হোক, তো আমরা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম, এটা আমার দোষ না, এটা দুনিয়াদারির দোষ। তো আমরা ওইভাবে করবো, যদিও আমরা শিখছি হচ্ছে গিয়ে আমরা জাস্ট, আমি আপনাদের ল্যাবটার কাহিনী হচ্ছে কি, ল্যাবে আপনারা জাস্ট ইয়েটা পাচ্ছেন, মানে আমি আসলে দেখাই দিচ্ছি কিভাবে করা যাইতে পারে। ওই যে ল্যাবে এক্সেলটা শিখলেন, মজা লাগলো না ওটা কিভাবে করছেন? সো আমরা আরো একটা এরকম ক্লাস নিব, সমস্যা নাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের লাস্ট টপিক ফর মিড। এই স্লাইডটা হচ্ছে লাস্ট টপিক। এটার পরে আপনাদের হচ্ছে আমরা মিডের সিটিতে চলে যাব, ওই সিটি দিয়ে আমরা প্রস্তুতি নেব মিডে। তাহলে আমাদের মিডের জন্য সিলেবাস শেষ। মিডের জন্য সিলেবাস শেষ না, এখনো এটা আছে, তো এটা এখনো আছে, দেখতে এখন শুরুই করি নাই। এখন আর আমাদের সময় কি, 10 তারিখেই তো মিড বলছি, 13 তারিখ। তাহলে 13 তারিখ যদি বলে তো আমাদের তো টাইম নাই, আমি তো আরো চাইলে পড়াইতে পারবো না আসলে। দেখি কতদূর পারি। আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের এরকম আমার 4 মাসের সেমিস্টারে আমরা পড়ছিলাম 16টা স্লাইড, আপনারা আছেন হচ্ছে 8 নম্বর স্লাইডে, ঠিক আছে? মিডের আগে 16টা স্লাইড পড়ছিলাম, 4 মাসের পড়ছে। সো আমাদের পুরা মানে মানে কি যে গতিতে গেছে, আমি পাগল হয়ে গেছিলাম। হ্যাঁ, এমএনএম এর র‍্যাপ। কিন্তু আমি আসলে যেগুলা দরকার শেখা, মানে যেগুলো আপনাদের সামনে কাজে লাগবে, সেইগুলাই আপনাদের শেখাচ্ছি অপটিমাইজ করে। আর আসলে আমিও যদি তাড়াতাড়ি যাই, আপনারা আসলে বুঝতে পারবেন না যে কি হচ্ছে, আলটিমেটলি লাভ নেই, স্টুডেন্টরা না বুঝলে আমার পড়ায় লাভ কি। তো টপিকটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন, ডিপ্রেশন না, কিন্তু এটা পরীক্ষায় অনেকেই লিখছে যে মেজার্স অফ ডিপ্রেশন, কারণ এরপরে আবার লেখা আছে মুভমেন্ট। সো ডিপ্রেশন মুভমেন্টে অনেকে লিখে দিচ্ছে। তো বিষয়টা অ্যাকচুয়ালি মানে ডিসপারশন, নট ডিপ্রেশন। এই মোমেন্ট আপনি যে মোমেন্ট ভাবতেছেন ওই মোমেন্ট না, এটা হচ্ছে গিয়া ম্যাথের মোমেন্ট। আচ্ছা, স্কিউনেস এন্ড কার্টেসিস। সো অ্যাকচুয়ালি এটা থেকে আমরা কি শিখবো? ফার্স্ট অফ অল, এখানে দুইটা ব্যাটসম্যানের ডেটা দেওয়া আছে, ব্যাটসম্যান এ, ব্যাটসম্যান বি, ডাটাগুলো এখানে বসানো আছে। দেখেন, 10টা ম্যাচের ডাটা দেওয়া আছে যে কত রান করছে 10টা ম্যাচ থেকে, ঠিক আছে? এই ডাটা দেখে আপনি বলেন তো কোন ব্যাটসম্যানটা বেটার? স্যার, এই যে দ্বিতীয়টা ব্যাটসম্যান বি, প্রথমটার কোনো গ্যারান্টি নেই। কথা কি কিছু বুঝছেন উনি যা বলছে? কোন ব্যাটসম্যান বেটার? কনসিস্টেন্ট তো স্যার 50-60% বি। রাইট। সো আপনাকে যদি বলা হয় যে বেট করেন একটা ব্যাটসম্যানের উপর, বা একটা ব্যাটসম্যানকে আপনি চুজ করেন, সো সাধারণ মানুষ চুজ করবে বি কে, কারণ হচ্ছে বি এর কিন্তু 110 রান নাই, বাট স্টিল আমরা বি কে চুজ করতেছি কেন? কনসিস্টেন্ট। কারণ হচ্ছে বি এর জিরোতে ডাক খায় না একবার, এবং এর ভ্যালু সবসময় হচ্ছে 50 থেকে 60, মানে মাহমুদুল্লাহর মতো মোটামুটি একটা ঠেলা যায় আর কি, আস্তে আস্তে দিকে। আর এই ব্যাটসম্যানের ডাকও খাইছে, 2 আউট হইছে, 120 ওভার করছে, 100 করছে। সো এখন কথা হচ্ছে আমরা এতদিন যে মেজারমেন্ট শিখলাম, আমরা কিভাবে মেজার করতে পারি, মানে একটা ব্যাটসম্যানের পারফরম্যান্স কিভাবে মেজার করতাম? এভারেজ বের করতাম। তো দেখা যাচ্ছে যে যদি আমরা ব্যাটসম্যান এ কে এভারেজ করে দেখি এবং ব্যাটসম্যান বি কে এভারেজ করে দেখি, দুইটার ভ্যালু আসলে আসে হচ্ছে এই যে 53, এভারেজ ভ্যালুটা আসে হচ্ছে 53। তাহলে কি এভারেজ দেখে আমরা বুঝে যাবো ভালো কি খারাপ? তো আমরা সাধারণত যেটা করি, আমরা এভারেজ দেখেই বুঝি যে এটা ভালো না এটা খারাপ, কিন্তু আসলে কিন্তু এভারেজের পরেও আরো কিছু বিষয় আছে। সো দেখেন,
শুধুমাত্র এভারেজ দিয়ে আসলে বোঝা সম্ভব না, আমাদের হচ্ছে কনসিস্টেন্সিটা বোঝার জন্য আমাদের হচ্ছে মেজার্স অফ ডিসপারশন ডিপ্রেশন সিনারিও লাগবে যদি স্যার ধরেন রানিং করছে হলো টার্গেট দিচ্ছে 60 এখন 100 করবো 30 করে স্যার ম্যাচ জিতে দিছে কেন কয়টা ম্যাচ জিতেছে এটা তো লাগছে। হ্যাঁ, সে আরো অনেক কিছুই লাগে, শুধু একটা প্লেয়ার জানার জন্য এইটা দিয়ে হয় না, বাট জাস্ট একটা জেনারেল মানে জাস্ট যদি আমি এইটা দিয়েই করতে চাই, জাস্ট এই ডাটা দিয়ে আমি যদি চুজ করতে চাই দুইটা প্লেয়ারের মধ্যে, আপনি কোনটা চুজ করবেন? যদি আমি সোজা কথায় যদি আমি মিন বের করি তাহলে দুইটা ব্যাটসম্যানের পারফরম্যান্সই সেম এবং একটা ব্যাটসম্যানের আসলে রান আছে হচ্ছে 117। সো মিন দিয়ে যদি করতে চান, এইটা যদি না থাকে আপনার কাছে এই চিত্রটা, তাহলে আপনি অবভিয়াসলি একে চুজ করবেন, কারণ এর যেই দেখবেন এটা 117 ওভার, আচ্ছা তাহলে এইটাই বেস্ট। সো আপনারা ওটাতে বেট দিবেন। কিন্তু যারা ডেটা সায়েন্সের স্টুডেন্ট তারা আসলে বেট দিবে এটাতে, কারণ হচ্ছে তারা এই যে এটা পারে আর কি, তারাও ফার্স্ট এটা চুজ করবে না, তারা আসলে চেহারা দেখে চুজ করবে। ক্রিকেট যারা বোঝে না তো বেশি লাগাবো না। হ্যাঁ হ্যাঁ, ওদের আপুরে অনেকে আছে। সো ডিসপারশন মানে কি? ডিসপারশনের মিনিং হচ্ছে আপনার ডাটাগুলো কতটা ছড়ায় আছে, এটাই হচ্ছে ডিসপারশন, ঠিক আছে? সো ডাটা যত ছড়ায় থাকবে তার মানে হচ্ছে ইনকনসিস্টেন্সি আছে ডাটার ভেতরে, ডাটাগুলো কনসিস্টেন্ট না। আর ডাটাগুলো যদি কাছাকাছি থাকে, ছড়ানো কম থাকে, তার মানে বোঝা যাবে সেখানে কনসিস্টেন্সি আছে। তো যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ ডিসপারশন, আপনারা তাহলে এটা আপনার মতো করে লিখবেন। আমি কখনো বলি না যে আপনার সংজ্ঞা বইয়ের ভাষায় লেখেন, আপনি আমাকে বুঝাইতে পারলেই হয়েছে, ঠিক আছে? স্যার এখানে ইট ইজ নট ডিপ্রেশন, dispersion is not depression. So two types of measure আছে dispersion এর, একটা হচ্ছে absolute measure আর একটা হচ্ছে relative measure, মানে একটা সাপেক্ষে আর একটা হচ্ছে নিজের সাথে নিজে। ডিসপারশন বলতে যে যেভাবে আপনি ডাটাটা শো করেন সেটা কি বল ডিসপারশন? এই যে ডাটা মানে কেন্দ্রীয় মান থেকে যতটা দূরে দিচ্ছি আমাদের কতটা দূরে দূরে আছে, এখানে কেন্দ্রীয় মান হচ্ছে উনি যেটা বললো কেন্দ্রীয় মান মানে হচ্ছে এই যে উপরের ডাটাটা দেখতেছেন, এইটা হচ্ছে বেসিক্যালি গড় মান থেকে না এটা না, এখানে 53টা দেওয়া না, এটা 53টা দেওয়া না। সো এভারেজ আমরা ভ্যালু বের করি, এভারেজ থেকে আসলে কতটা দূরে দূরে আছে ডাটাগুলো। সো এইখানে 53 আসছে এভারেজ, ঠিক আছে? এরকম জায়গায় আসছে হচ্ছে এভারেজ। সো এইখান থেকে এই ডাটাগুলো আসলে দূরত্ব এত বেশি না, কিন্তু আপনি যদি এইখানে থাকেন, এইখানে যদি হয় মিন ভ্যালু, মিন থেকে আসলে বাকি ডাটাগুলোর দূরত্ব অনেক বেশি। সো যত বেশি হবে তার মানে বোঝা যাবে ডাটার ডাইভার্সিটি যত বেশি বা ইনকনসিস্টেন্সি তত বেশি। এটাই আমরা মেজার করার ট্রাই করব। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা শিখব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা সামনে অনেকবার আপনারা দেখবেন এই কথাটা। বাকিগুলো আসলে খুব একটা কাজে লাগে না, এই জন্য আমরা বাকিগুলো স্কিপ করে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্রটা আসলে খুবই ইজি। সূত্রটা হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো আছে, এগুলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আচ্ছা, গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে বের করব? এটা তো আনগ্রুপ ডাটা, কোনো রেঞ্জ নাই। গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা xi বাই কি করলে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে, মানে মিড পয়েন্ট বলে একটা জিনিস আছে জানি আমরা, মিড পয়েন্টটাই কিন্তু xi গ্রুপ ডাটার ক্ষেত্রে। সো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে মিড পয়েন্ট। এরপর আমাদের যেটা করতে হবে এই ডাটাগুলোর এভারেজ বের করতে হবে, যোগ করে এভারেজ বের করতে হবে। এভারেজ আসছে কত? 40।
এর পরেরটায় যেটা করা হয়েছে সবগুলা রো থেকে এভারেজটাকে বিয়োগ দেওয়া হয়েছে, এটা থেকে এভারেজ বিয়োগ, এটা থেকে এভারেজ বিয়োগ, এটা থেকে এভারেজ, সবগুলা থেকে এভারেজ বিয়োগ দেওয়া হয়েছে। বিয়োগ দিয়ে আমরা যেহেতু ডিসটেন্স মেজার করতেছি, ডিসটেন্স কখনো কি নেগেটিভ হতে পারে? ডিসটেন্স সবসময় পজিটিভ হয়। তো এই জন্য এইটাকে আমরা কি করতেছি, স্কয়ার করে ফেলতেছি। স্কয়ার করে আমরা হচ্ছে গিয়ে ভ্যালুগুলোকে পজিটিভ বানায় ফেলছি। এটার দরকার নেই, জাস্ট এই পর্যন্ত। ঠিক আছে, করার পরে সূত্রটা আসলে কি? সূত্রটা খুবই সহজ। সূত্রটা হচ্ছে প্রথমে আমরা ভ্যারিয়েন্স বের করব। ভ্যারিয়েন্স হচ্ছে এই যেটা আপনারা বের করলেন, এই যে এইটা স্কয়ার করে যে যোগফলটা আমরা পাইলাম, যোগফলটা হচ্ছে 232। 232 বাই n, nটা হচ্ছে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি। সো এখানে n আছে হচ্ছে 9, এটাই হচ্ছে ভ্যারিয়েন্স। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে প্রথমে এই যে আমরা x - x বার এটা দিয়ে কি বের করছি, এভারেজ ভ্যালু থেকে সবগুলা রোয়ের দূরত্ব বের করছি। দূরত্ব বের করে এটাকে কি করছি, পজিটিভ বানানোর জন্য স্কয়ার করছি। স্কয়ার করে আমরা হচ্ছে যে ভ্যালুটা পাইছি ওটাকে আমরা বলি হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে, দেখেন আমরা ওই যে স্কয়ার করছিলাম না, স্কয়ার করার ফলে আমাদের অ্যাকুরেট ডিসটেন্সটা আমরা পাই না। ঠিক আছে, ডিসটেন্সটাকে আমরা কি করছি, স্কয়ার করে ফেলছি, তাহলে অ্যাকুরেট ডিসটেন্স পাই না। সেই জন্য আমরা কি করলাম, এই ভ্যালুটাকে আবার রুট করে দিলাম। রুট করে ওই স্কয়ারটাকে আসলে মিটিগেট করে ফেললাম, মানে স্কয়ার করে বাড়ায় দিছিলাম না, ওটাকে আবার কমায় আগে ব্যাক করে নিয়ে আসলাম। এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত বেশি হবে ডাটাগুলো আসলে তত ছড়ানো থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে ডাটাগুলো তত কাছে কাছে থাকবে। সো আমরা শুধুমাত্র মিন দেখেই ঠিক করব না যে ব্যাটসম্যান বেটার না বেটার না, প্রথমে মিন দেখব, তারপর দুইটা ব্যাটসম্যানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখব। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কম থাকে তাহলে সেই ব্যাটসম্যানটাই হচ্ছে আমাদের কনসিস্টেন্ট পারফর্ম ব্যাটসম্যান। বুঝা যাচ্ছে? আবার এমন হইতে পারে যে মিন আসলে ওর হচ্ছে কি 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক ভালো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.1। এই ব্যাটসম্যানকে কি আমরা নিব, নাকি যার মিন হচ্ছে 50, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.1? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? একটা ব্যাটসম্যানের হচ্ছে মিন 10, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.1, এর মানে আমরা কি বুঝি? ওর আসলে 11, 9, 10। হ্যাঁ, শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে আপনি আবার কিছু বুঝবেন না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই ভালো, তার মানে ও 10-এর বেশিও কমই করতে পারবে না, মানে ওই 10 আসলে 10 রান খুবই ভালোভাবে তুলতে পারে। 11, 10 হ্যাঁ, মানে 10-এর আশেপাশে ও খুব ভালো রান তুলতে পারে। সো শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে কিন্তু ওই যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হইলেই ভালো, নট নেসেসারি দ্যাট। আগে আমরা মিনটা দেখতে হবে কত, তারপর দেখতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আশেপাশে স্যার অনেক কিছু দেখতে লাগবে। হ্যাঁ, সো এইভাবে আমরা ডাটা অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো যে ভাই তাহলে আপনি এই প্লেয়ারটাকে কিনেন, এই ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন দুইটাই ঠিক আছে। এইটার মিন বেশি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার খারাপ, কিন্তু এইটার চেয়ে যেহেতু মিন অনেকখানি বেশি, তার মানে এর পারফরমেন্স কিছুটা হলো এর চেয়ে বহুত ভালো, নাহলে তো এত ভালো মিন আসতো না। ঠিক আছে, সো আপনাদের পরীক্ষায় আসলে কি টাইপের কোশ্চেন থাকতে পারে, এখান থেকে একটা রিয়েল লাইফ সিনারিও দেওয়া থাকবে, একটা ডাটা দেওয়া থাকবে, ডাটা দেখে অ্যানালাইসিস করে আপনার কি মনে হয় সেইটা লিখবেন আর কি। যে যদিও আমার মনে হচ্ছে যে এখানে মিন হচ্ছে 10, which is very low than other batsmen, but standard deviation is 0.1, which is good, but it's not good because of the mean value, কারণ মিনটা আসলে খুবই খারাপ। এই জন্য আমরা এই ব্যাটসম্যানকে বাদ দিব, আমরা নিব হচ্ছে যে ব্যাটসম্যানের আসলে 50, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা খারাপ একটু, কিন্তু স্টিল এর মিনটা আসলে অনেক ভালো। সো আমরা এইটাকে চুজ করব। অ্যাকচুয়ালি আপনি যদি এইটাকেও চুজ করেন
তার পিছনে আপনি যদি যুক্তি দেখেন আমি মার্কস দিয়ে দিব। আমার কথা হচ্ছে আপনাকে যুক্তি দেখাইতে হবে। আমি কিন্তু ম্যাথ খালি করাচ্ছি না, এটা কি কাজে লাগে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি যেন আপনাদের ম্যাথটা মানে ম্যাথটার গুরুত্বটা বুঝতে পারেন। আমরা অ্যাকচুয়ালি নর্মালি যেটা করি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অনেক কিছু শিখছি, কিন্তু কি কাজে লাগে আমরা এখনো জানি না। ঠিক আছে, লিনিয়ার অলজেব্রা শিখছেন, লিনিয়ার শিখছি, কি কাজে লাগে আমরা এখন জানি না। তো আমাদের এক স্যার ছিল, উনি এখন হার্ভার্ডের টিচার, হার্ভার্ডের টিচার হয়ে গেছে। তো এটা আমি বলতেও প্রাউড লাগে। তো ওই স্যার হচ্ছে কি আমাদের যখন ক্লাস নিত তখন আসলে প্রতিটা ম্যাথ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের আসলে বলতো যে এটা আসলে কি কাজে লাগে। ইন্টিগ্রেশন কি কাজে লাগে? এইটা ইন্টিগ্রেশন আসলে আপনাদের এমন কোনো কাজ নেই যেটা লাগে না, অনেক কাজেই লাগে। সো এইটা হচ্ছে কি আরেক দিনের টপিক, আমি এখন আজকে আর সময় নেই, বাট শর্টকাটে বলি। যেরকম লিনিয়ার যেটা করছেন, লিনিয়ার হচ্ছে কি আপনাদের মাইক্রোফোনের যে মাইক থেকে সাউন্ড ওয়েভ যায়, সাউন্ড ওয়েভটা গিয়ে তারের মধ্যে দিয়ে সেই সাউন্ড ওয়েভটা স্পিকারে যায়, স্পিকারটা বাজে। সো এই যে এক ওয়েভকে, সাউন্ড ওয়েভ কেমন হয় বলেন তো? এমন হয়, আমরা কি কখনো দেখছি সাউন্ড ওয়েভ? মানে যে ছোটবেলায় কম্পনের একটা কি জানি একটা বাড়ি দিলে একটা কাপড়ের নাম কি মনে না, সুরশলা, 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 সুরশলা। সো ওই সুরশলায় কিন্তু এরকম ওয়েভ তৈরি হয়। এই ওয়েভটাকে যখন তারের মধ্যে যায়, তারের ওয়েভ কেমন হয়? তারের ওয়েভ হচ্ছে লাইন, লিনিয়ার ওয়েভ, তাই না? সাইনোসয়েডাল ওয়েভ, লিনিয়ার ওয়েভ। সো এই ওয়েভগুলোকে, এই ওয়েভে আমি তো এই ওয়েভটা যাচ্ছে মুখ থেকে, তারপর মাইক্রোফোনে যাওয়ার পরে এই ওয়েভে কনভার্ট কিভাবে, ওইটাই হচ্ছে লিনিয়ার। অ্যামপ্লিফায়ার থেকে স্যার, অ্যামপ্লিফায়ারের ভিতরে কাজ কি? অ্যামপ্লিফায়ার তো এটা আমরা মুখে বলি, তো এইগুলোরে বড় করে দেয়, কিন্তু তোমার মাইকের ভিতরে যে যাইতেছে এই যে এই ওয়েভটা যে মাইকে যাচ্ছে, অ্যামপ্লিফায়ার বলেন যে সার্কিটরি বলেন, ওই সার্কিটের তো একটা কাজ আছে। এই সার্কিটরিটা কি করে? সার্কিটরির ভিতরে আসলে ওই ইন্টিগ্রেশন ফাংশনটা বসানো আছে, যে ইন্টিগ্রেশন ফাংশনটা যেটা কি করে, এই ওয়েভটাকে ইন্টিগ্রেট করে এটা কনভার্ট করে ফেলে, লিনিয়ারে কনভার্ট করে ফেলে, এবং এইটা আবার যখন স্পিকারে যায় আবার আরেকটা লিনিয়ার অ্যালজেব্রা অ্যাপ্লাই করে আবার আবার এটা কনভার্ট করে। বোঝা গেছে? সো ম্যাথ কিন্তু আসলে আপনারা যদি রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কেন হচ্ছে, কি হচ্ছে, নাহলে কিন্তু আসলে বোঝা একটু টাফ। তো যাই হোক, বুঝতে পারছেন আমরা এখানে কি করছি? ঠিক আছে, আজকে হচ্ছে এই পর্যন্তই। পরীক্ষার কোশ্চেন